4 দিনের সফরে চীনের রাজধানী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেইজিং সময় সন্ধ্যা 6টায় বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করবেন তিনি। এর আগে বাংলাদেশ সময় সকাল 11:17 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। এই সফরে দুই দেশের মধ্যে কোনো চুক্তি স্বাক্ষর না হলেও 20 থেকে 22টি সমঝোতা স্মারক সই হতে পারে। এই সফর দুই দেশের মধ্যকার সম্পর্ককে কৌশলগত অংশীদারত্ব থেকে কৌশলগত বিস্তৃত সহযোগিতা অংশীদারত্বে উন্নীত করবে বলে আশা করা হচ্ছে। আগামী 10 জুলাই চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সাথে একটি প্রতিনিধি পর্যায়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। কূটনীতিক আর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের চীন সফর খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেশের উন্নয়নে আরও বিনিয়োগ এবং ঋণ সহায়তা নিশ্চিত করাই এই সফরের লক্ষ্য। প্রধানমন্ত্রী বেইজিং সফর নিয়ে আমরা আলাপ করতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন চীনে নিযুক্ত সাবেক বাংলাদেশের রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ। যারা মুন্সি ফয়েজ আহমেদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন এবং প্রতিবেদনে আপনার বক্তব্য আমরা শুনছিলাম। এর পাশাপাশি আরো কিছু কথা আপনার কাছ থেকে আমরা শুনতে চাই। এই যে প্রায় 2 সপ্তাহের ব্যবধানে দুটি গুরুত্বপূর্ণ দেশ সফর করলেন আমাদের প্রধানমন্ত্রী, ভারত এবং চীন, ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আসলে এর তাৎপর্য আপনি কি দেখেন? আমি তো মনে করি যে ভূ রাজনীতির কথা বেশি চিন্তা না করে আগে আমাদের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইজন বন্ধু দেশ, দুইটা বন্ধু প্রতিম দেশ, তাদের সাথে আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই হলো আমাদের বড় উদ্দেশ্য। ভূ রাজনীতি একটা ব্যাপার যেটা হতে থাকে, পরিবর্তন হতে থাকে, কিন্তু আমাদের সবচেয়ে যেটা স্থির থাকে কয়েকটা জিনিস। একটা হলো আমাদের প্রতিবেশীরা স্থির থাকে, আর আমাদের যে জাতীয় স্বার্থ সেটা মোটামুটি স্থির থাকে। সে কখনো কখনো পরিবর্তন হতে পারে, কিন্তু সাধারণত স্থির থাকে। সুতরাং সেখানে আমরা যদি ঠিক থাকি, ভূ রাজনীতির ব্যবস্থাটা তারা নিজেরাই করে নেবে, সেখানে আমাদের খুব চিন্তার বিষয় নয়। এখন আবার ভূ রাজনীতির সাথে সাথে অনেকে ভূ অর্থনীতির কথাও বলছেন। সুতরাং এগুলো বিভিন্ন রকমের একাডেমিক বক্তব্য, স্কলারদের বক্তব্য, কিন্তু ভূ রাজনীতির আসল ইয়েটা কি, যে যেখানে বিভিন্ন দেশের মধ্যে একটা প্রতিযোগিতার মতন আসে যে কে কত বেশি দেশকে তার সাথে নিতে পারে, তার প্রভাবে নিতে পারে, এইসব কথা আমরা চিন্তা করি। কিন্তু সত্যিকার অর্থে যখন আমরা আন্তর্জাতিক সম্পর্কের কথা ভাবি, আমাদের যে নীতি আছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, সেখানে ভূ রাজনীতির চিন্তা না করে সেখানে হলো কিভাবে বন্ধুত্ব বৃদ্ধি করা যায়, বন্ধুত্ব সম্প্রসারণ করা যায়। বাংলাদেশ কিন্তু সেটার ভিত্তিতে কাজ করছে। কিন্তু যেহেতু পৃথিবীর অন্যান্য দেশ তাদের এই ভূ রাজনীতির ব্যাপারে একটা প্রবণতা থাকতে পারে, সুতরাং সেদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হয়। সেটা হলো যে বাধ্য হয়ে কিছুটা খেয়াল রাখার চেষ্টা। কিন্তু আমাদের উদ্দেশ্য যখন ঠিক থাকে, আমাদের লক্ষ্য যখন ঠিক থাকে, যে আমরা আলাদা আলাদা করে প্রতিটি দেশের সাথে অটোনমাস বা স্বাধীন একটা সম্পর্ক গড়ে তুলব, তখন এই সমস্যা, এই চিন্তাটা বেশি আসা উচিত। বুঝতে পারছে, তারপরে পুরো মোটিভটা আসলে নিজের স্বার্থ এবং নিজের দেশের পররাষ্ট্র নীতি যেটা আছে সেটা ঠিকঠাক রাখা, কিন্তু পরিস্থিতি বিবেচনায় করে কখনো কখনো ভূ রাজনীতির দিকে নজরটাও রাখতে হয়। আরেকটি বিষয় একটু বলবেন, মানে অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেটা মূল্যস্ফীতি হতে পারে, ডলার ইস্যু হতে পারে, নানা কিছু। এই অর্থনৈতিক চ্যালেঞ্জের সময় চীন সফরের গুরুত্বটা আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? এখন যে আপনি যেটা বললেন যে অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই চ্যালেঞ্জগুলোর কয়েকটি কারণ হচ্ছে। একটা হচ্ছে যে এখন যুদ্ধ অবস্থা চলছে চারিদিকে, বিভিন্ন রকমের স্যাংশনস ইত্যাদির কারণে বৈদেশিক বাণিজ্যে লেনদেন কঠিন হয়ে পড়ছে, আরো বেশি এক্সপেন্সিভ হয়ে পড়ছে। সেইখানে আমাদের অর্থনীতি কিছুটা চাপের মুখে আছে, বৈদেশিক মুদ্রার সংকট তৈরি হচ্ছে, আমাদের আমদানি রফতানি ব্যাহত হচ্ছে, এগুলো। তো সেইখানে আমাদের দরকার কিছু বন্ধু যারা আমাদেরকে সহায়তা করতে পারে এই সমস্যা, এই যে কিছুটা যে টেম্পোরারি যে সমস্যা হচ্ছে, এই সমস্যাটা কাটিয়ে ওঠার জন্য। এবং সেই ক্ষেত্রে চীন একটা গুরুত্বপূর্ণ আমাদেরকে দিতে পারে, সহায়তা দিতে পারে। কারণ চীন হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি রিজার্ভ যার আছে, সেই দেশ হচ্ছে চীন। সবচেয়ে বড় অর্থনীতি, আমাদের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, এবং তার হাতে সবচেয়ে বড় রিজার্ভ আছে। রিজার্ভটা তো ফেলে রাখার জন্য তো নয়, সেটা তারা ব্যবহার করতে চায়। তো সেই সুযোগটা নিয়ে আমরা তাদের কাছ থেকে যদি আমরা ঋণ সহায়তা পাই আমাদের প্রয়োজন অনুযায়ী, তাহলে আমাদের এই সংকট উত্তরণে অনেক সহায়তা হবে। আমরা শুধুমাত্র চীনের উপরে কিন্তু এই ব্যাপারে নির্ভর করছি না। আমরা এখানে ভারত, ইউএই, সৌদি আরব,
এদের সাথেও এই ব্যাপারে যোগাযোগ করেছি এবং ইতিমধ্যে সৌদি আরবের সাথেও সম্ভবত একটা কিছু বোঝাপড়া তৈরি হয়েছে যে কিভাবে তারা আমাদেরকে এই সহায়তাটা দেবে। সুতরাং সেই আলোকে আমরা ইতিমধ্যে এই জিনিসটা নিয়ে যেহেতু আলাপ আলোচনা করছি বিভিন্ন জনের সাথে, সে আলোকে চীনের সাথে আলাপ আলোচনা হবে এবং আমার বিশ্বাস যে চীন আমাদেরকে বেশ ভালো সহায়তা করতে পারবে। এখানে আরেকটি জিনিস চীনের সাথে এই যে সফরে এমনি তো বিভিন্ন প্রকল্প নিয়ে সমঝোতা সই হবে, গুরুত্বপূর্ণ প্রকল্প আছে, কিন্তু আরেকটি জিনিস নতুন যেটা ঘটছে, বেশ কিছুদিন ধরে এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে যে ডলার বাদ দিয়ে অন্য কারেন্সিতে, অন্য মুদ্রায়, বাংলাদেশি মুদ্রা হতে পারে, চীনের মুদ্রা হতে পারে, ভারতীয় মুদ্রা হতে পারে, রাশিয়ার মুদ্রা হতে পারে, আমাদের ব্যবসা বাণিজ্য সেই সব মুদ্রায় করতে পারা। এবং কোনো কোনো ক্ষেত্রে ইতিমধ্যেই আমরা যেমন রাশিয়াকে আমরা পেমেন্ট করছি ইউয়ানে, যদিও ইউয়ান আমাদেরকে চীন সরবরাহ করবে সেই আশায়। তো এরকম বিভিন্ন রকমের ব্যবস্থা করা, কারণ ডলারের সংকট, বিশেষ করে ডলার নিয়ে বেশি সমস্যা হচ্ছে। সুতরাং আমরা যদি অন্য মুদ্রায় করতে পারি, এই ব্যাপারে একটা প্রবণতা তৈরি হয়েছে, ব্রিক্স এবং অন্যান্য গোষ্ঠী মিলে এগুলো করার চেষ্টা করছে। হ্যাঁ, এবং আমরা দেখি যে বিভিন্ন সময় কাজ করতে গিয়ে যে কারেন্সি সোয়াপিং এর কথা এখন সবাই পরামর্শ দিচ্ছেন। আমি সবশেষ আপনার কাছ থেকে আপনার অভিজ্ঞতাটা একটু জানার চেষ্টা করব, তাহলে আসলে আলাপটা আমরা শেষ করতে পারি। সেটা হচ্ছে যে $500 কোটি বা $5 বিলিয়ন ঋণ দিতে আগ্রহী চীন। এটা নিশ্চয়ই সুখবর, কিন্তু চীনের ঋণ নিয়ে অনেক দেশ বিপদে পড়েছে বলে নেতিবাচক একটা প্রচারণাও আছে। মানে চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে আপনি কাজ করেছেন, আপনার অভিজ্ঞতা থেকে আসলে কি বলবেন? আমি মনে করি আপনি যে কথাটা বললেন, একটি নেতিবাচক প্রচারণা আছে। প্রচারণা বা একটা এই কি বলে ওটাকে, ইংরেজিতে কি শব্দটা আছে, প্রোপাগান্ডা। হ্যাঁ, চীনের বিরুদ্ধে একটা প্রোপাগান্ডা, খুব মোটিভেটেড একটা প্রোপাগান্ডা চলছে। কিন্তু যদি আপনারা খুঁটিয়ে দেখতে যান তাহলে এই ধরনের কোনো কিছু ঘটছে না। যেখানে যেখানে সমস্যা হয়েছে, যে যে দেশ সমস্যা পড়েছে, সেখানে চীন দায়ী নয় বেশিরভাগ ক্ষেত্রে। সেখানে দায়ী হচ্ছে সেই দেশের যারা ঋণ গ্রহণ করেছেন, তারা যথেষ্ট হোমওয়ার্ক করেন নাই, তারা যে প্রজেক্ট নিয়েছেন প্রজেক্টগুলো যথেষ্ট ধৈর্যের সাথে, যথেষ্ট সচেতনতার সাথে নির্বাচন করেন নাই, তার ফলে তারা বিপদে পড়েছেন। এবং পরবর্তীতে তারা বিপদে পড়লে তখন বিভিন্ন দেশ তাদের আঙ্গুল চীনের দিকে তুলেছেন। কিন্তু বরং যখন এইসব সমস্যা হয়েছে, চীন কিন্তু সেই সব দেশকে বিভিন্নভাবে সাহায্য করে তার থেকে উত্তরণের ব্যবস্থাও করে দিয়েছে। যেমন আমরা শ্রীলঙ্কার কথাটা ধরি, শ্রীলঙ্কার হাম্বানটোটা পোর্ট নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জন নানান কথা বলে, কিন্তু ওইখানে যে ইয়েটা হয়েছে সেটা কিন্তু শ্রীলঙ্কার যে তাদের যে ডেট, তার একটা ক্ষুদ্র অংশ। আর তাছাড়া ওইটা কিভাবে পার করতে পারে যাতে তাদের অন্যান্য উন্নয়ন বাজেট ইত্যাদিতে হাত না দিয়েও ওটাকে মিটিয়ে দিতে পারে, সেটার জন্য একটা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি করে, যাতে শ্রীলঙ্কান একটি কোম্পানি এবং চীনা একটা কোম্পানি মিলে জয়েন্ট ভেঞ্চার করে ওই হাম্বানটোটা পোর্টের ব্যবস্থাপনার দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে। এবং এই ব্যবস্থাপনার মাধ্যমে তাদের ঋণটা শোধ হয়ে যাবে, তাতে সরকারের উপরে অতিরিক্ত চাপ পড়বে না। বুঝতে পারছি, প্রেক্ষাপট দিয়ে খুব চমৎকার করে আপনি বিশ্লেষণ করলেন। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন।